কাশী মিত্র ঘাট স্ট্রিটে যে স্টুডিওতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই স্টুডিওটি কিংবদন্তি ভাস্কর গোপেশ্বর পালের স্টুডিও। লন্ডনে গিয়ে এক্সিবিশনে রয়েছেন, ডিউক অফ কনাট দেখতে এসেছেন। উনি একটা রাউন্ড মার মধ্যে ডিউক অফ কনাটের মূর্তি উনি বানিয়ে দিয়েছিলেন এবং তার জন্য ওকে লাইটিং স্কাল্পচার উপাধি দেওয়া হয়েছিল। কৃষ্ণনগর থেকে বিতাড়িত করা হয়েছিল, উনি কৃষ্ণনগর ছেড়ে চলে এসেছিলেন। নেতাজির তত্ত্বাবধানে, নেতাজি যখন কুমারটুলি সাব ইউনিয়নের প্রেসিডেন্ট, ওনার তত্ত্বাবধানেতে এই প্রথম উনি একচালা দুর্গা ঠাকুরকে ভেঙে আটচালা করেন এবং তার জন্য নেতাজির তত্ত্বাবধানে উনি যত সময় শোভাবাজার রাজবাড়িতে উনি ওনাদের সাথে তর্কে বসেন। উনি একটা যুক্তি খারাপ করেন যে মা যখন যুদ্ধ করতে যাবে তাহলে সঙ্গে ছেলে মেয়ে কী করবে, তারা তো একটা সাইডে বা দূরে কোথাও রেখে তবেই তো মা যুদ্ধ করবে। পঞ্চমীর দিন উনি ঠাকুর তৈরি করতে শুরু করেছিলেন এবং ষষ্ঠীর দিন তিনি সেই ঠাকুর কমপ্লিট করে নেতাজির মান রক্ষা করেছিলেন। নেতাজি যে পুজোর প্রেসিডেন্ট ছিল সেই পুজোর রাত্রিরে পঞ্চমীর রাতে আগুন লেগে যায় এবং উনি এক রাতের মধ্যে সেই ঠাকুর আবার উনি তৈরি করে দিয়েছিলেন। উনি দেবীকে মানবী রূপে আনতে চেয়েছিলেন, সেই জন্য ওনার দুর্গা ঠাকুরের ছবি দেখলে বুঝতে পারেন দেবীর পোর্ট্রেটের মধ্যে ওই মানবী ব্যাপারটা উনি নিয়ে এসেছেন। কারণ সেই রাতেতেই ঠাকুর ওনাকে স্বপ্ন দেন যে তুই আমাকে এমন চাপা দিয়ে রাখিস আমি নিঃশ্বাস নিতে রাজি না। তারপর থেকে ওই মূর্তিতে মুখটা খোলা থাকতো এবং 3 মাস মূর্তি কখনো ওই মাটির মূর্তি কোনোদিন ফেটে যায়নি, নষ্ট। আমরা স্টুডিওতে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের কি মনে হচ্ছে কোনো লাইট জ্বলছে? না, রদার স্টুডিওর অনুকরণে তিনি যখন লন্ডন থেকে ফেরেন তখন এই স্টুডিওটি তিনি নির্মাণ করেন। বর্থাও এই স্টুডিওতে আলাদাভাবে ইলেকট্রিক লাইটের ব্যবহার হচ্ছে না, প্রাকৃতিক আলোতে আলোকিত এই স্টুডিও। কলকাতার ব্যস্ততম পটুয়াপাড়া কুমারটুলির এই গলিটি উৎসর্গীকৃত ভাস্কর জি পালের নামে। কিংবদন্তি ভাস্কর গোপেশ্বর পাল তৎকালীন পরাধীন ভারতবর্ষে যার ভাস্কর্য শিল্পের জাদু মুগ্ধ করেছিল খোদ ইংরেজদেরও। ব্রিটিশরা তাকে লাইটনিং স্কাল্পচার উপাধিতে ভূষিত করেছিলেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই বিশ্বখ্যাত ভাস্কর গোপেশ্বর পালের স্টুডিওতে। কুমারটুলি লাগোয়া কাশী মিত্র ঘাট স্ট্রিটের এই গলি ধরে এগিয়ে গেলেই পড়বে ভাস্কর জি পাল অর্থাৎ গোপেশ্বর পালের স্টুডিও। আমরা ঘুরে দেখব তার স্টুডিও এবং শুনব ভাস্কর্য শিল্পে এক বাঙালির বিশ্বজয়ের ইতিহাস। আজ কাশী মিত্র ঘাট স্ট্রিটে যে স্টুডিওতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই স্টুডিওটি কিংবদন্তি ভাস্কর গোপেশ্বর পালের স্টুডিও। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে গোপেশ্বর পাল ভাস্কর্য শিল্পে যে আধুনিকীকরণ এনেছিলেন, যে ছক ভাঙার গল্প আমাদের শুনিয়েছিলেন, তা কিন্তু আমাদের এখনো আপ্লুত করে। আমরা যে বর্তমানে একচালা দুর্গা প্রতিমাকে ভেঙে 5 চালা 8 চালার যে ধরন আমরা বর্তমানে পাই, তা কিন্তু তারই সৃষ্টি। তিনি সেই সময়কার যা পণ্ডিত সমাজ তাদের সঙ্গে তর্ক করে এবং তাদের তর্কযুদ্ধে হারিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই অত্যাধুনিক যে ফর্ম আটচালা বলতে আমরা আটচালা কিন্তু এখনো খুব কম দেখি। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, সিংহ, অসুর সব আলাদা আলাদা ভাবে
সেই ছক ভাঙার গল্প, এবং সেই সময় দাঁড়িয়ে তিনি লন্ডনে গিয়ে সেই সময় ব্রিটিশদের কিন্তু সম্মান আদায় করে নিয়েছিলেন। তাকে তারা বলতেন লাইটনিং স্কাল্পচার। গর্বের সাথে বলা যায় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মান বাঁচিয়েছিলেন। বর্তমানে বেলুড় মঠের যে রামকৃষ্ণদেবকে দেখলে আমাদের মন ভক্তিতে শ্রদ্ধায় আপ্লুত হয়, সেই বিগ্রহ কিন্তু তারই নির্মাণ, অর্থাৎ গোপেশ্বর পালেরই নির্মাণ। আমরা জেনে নেব তার সম্বন্ধে, ঘুরে দেখব তার স্টুডিওটি, সাথে থাকবেন। আমি কথা বলে নেব বিশ্বখ্যাত ভাস্কর গোপেশ্বর পালের নাতি অভিজিৎ পালের সাথে, এবং জেনে দেব গোপেশ্বর পাল সম্পর্কে। নমস্কার। প্রথমে যেটা জানবো যে ওনার শুরুটা কোথা থেকে, উনি এই ভাস্কর্য শিল্পের শিক্ষা তার হয়েছিল? অ্যাকচুয়ালি বাই বর্ন উনি অরিজিন কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর উনি মাটির পুতুল ওনার ছিল প্র্যাকটিসের কাজ, কারণ উনি যেহেতু ছোটোবেলায় বাবা মা দুজনকে হারান, উনি মামার বাড়িতে মানুষ হয় কৃষ্ণনগরতে, এবং যদুনাথ পালের কাছে উনি স্টুডিওতে কাজ করতেন। ওখানেতে আপনি কিছু ছবি দেখবেন, মূর্তি আছে করে, যেটা ওনার কৃষ্ণনগর থাকাকালীন ওনার মাটির পুতুলের ওই কাজগুলো, প্র্যাকটিসগুলো। তারপর উনি কৃষ্ণনগর থেকে 1924 সালে লন্ডনে যান, এবং লন্ডন থেকে উনি মানে ওখানকার এক্সিবিশনের কাজ নিয়ে পার্টিসিপেট করে উনি লন্ডন থেকে ফেরেন, এবং ফেরার পর উনি কিছুদিন উনি কোল ইন্ডিয়াতে কাজ করেন রানীগঞ্জে। তারপর কোল ইন্ডিয়া থেকে উনি ওনারটা ভালো লাগে না, উনি ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এসে এইখানেতে তখন এই জায়গাটা ভাড়া নিয়ে উনি প্রথম স্টুডিও তৈরি করেন। ওনার এই স্টুডিওতে প্রথম কাজ হচ্ছে ওই মুহূর্তে যে বিশুদ্ধানন্দ সরস্বতী। তারপর আস্তে আস্তে এই স্টুডিও বড় করেন এবং কাজ শুরু করেন। এতে এসে উনি প্রথমে থাকতেন অভয়চরণ মিত্র স্ট্রিটে, কিন্তু কাজ করানোর জায়গা ছিল না। তখন এই স্টুডিও ছিল কাশ্মীর বার্নিং ঘাটের মরার খাট থাকতো, তখন উনি খাট ছেড়ে সামনের অংশটুকু দিয়ে একটা টালির চাল বানিয়ে উনি স্টুডিও তৈরি করেন। আর ওনার প্রথম মূর্তি হচ্ছে বিশুদ্ধানন্দ সরস্বতী। আর সেটা মানে ওনাকে না, বিশুদ্ধানন্দ সরস্বতী যেটা মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালে রয়েছে, ওখানে তো এই মূর্তিটা রয়েছে। আবার কাশিতে রয়েছেন বিশুদ্ধানন্দ সরস্বতী মূর্তি। মানে এটা কি অর্ডার দেওয়া হয়েছিল না? উনি লন্ডনে গেলেন কি করে, মাঝের সময়টা আমি জানি। যেটা উনি গেছিলেন 1924 সালে, তখন ব্রিটিশ এম্পায়ার থেকে একটা এক্সিবিশন করা হয়েছিল যে কোন কোন জায়গার বিখ্যাত, এবং যেহেতু তখন ব্রিটিশদের সাথে কেউ যদি মিশলে পরে জাত চলে যাবে, তার জন্যই তখন গোপেশ্বরবাবুকে পাঠানো হয় কৃষ্ণনগর থেকে, এবং উনি লন্ডনে যান, এবং লন্ডন থেকে ফিরে এসে ওনাকে রীতিমতো সে যাগযজ্ঞ পুজো করে তবে ওনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছিল, কারণ ওনার জাত চলে গেছিল, কালাপানি পার হয়েছিলেন বলে। ওনাকে কৃষ্ণনগর থেকে বিতাড়িত করা হয়েছিল, উনি কৃষ্ণনগর ছেড়ে চলে এসেছিলেন। এইটা স্টুডিও তৈরি করার সব থেকে বড় কথা, উনি কৃষ্ণনগর থেকে বিতাড়িত এখানে চলে এসেছিলেন। মানে লন্ডন যাওয়ার জন্য ওনাকে কৃষ্ণনগর থেকে বিতাড়িত করা হয়েছিল। আচ্ছা, উনি প্রথমে কি কৃষ্ণনগর থেকে ডিরেক্ট লন্ডনে গেছিলেন, নাকি কলকাতায় এসেছিলেন কিছুদিন? কৃষ্ণনগর থেকে এসে উনি পরবর্তী সময় ওখান থেকে লন্ডনে, ওখান থেকে ডিরেক্টই গেছিলেন। তারপর এখানে তখন মাঝে ওনার নিজের কাজের জন্য ওই কোল ইন্ডিয়া এই ধরনের ইয়েতে কাজও করছিলেন পাশাপাশি। লন্ডনের ওই সময়টার কথা একটু বলুন। মানে লন্ডনে গিয়ে লন্ডনেতে উনি যেটা করেছিলেন, উনি তো সব থেকে ফার্স্ট মাটি দিয়ে উনি কাজ করতেন। উনি লন্ডনে যখন গেছিলেন ডেকে গেছিলেন, একদম থার্ড ক্লাস একটা ডেকে, যা হাইব্রিড ইন্ডিয়ান নেটিভ, এবং সঙ্গে ওনার ছিল একতাল মাটি। কারণ ডেকের ক্যাপ্টেন ঘুরছে, ক্যাপ্টেনকে জাস্ট একটা রাউন্ড দিয়েছে, উনি ওনার পোর্ট্রেট বানিয়ে দিয়েছিলেন, এবং ক্যাপ্টেন ওটা দেখে থওয়াকে ওনাকে ফার্স্ট ক্লাস, এই থার্ড ক্লাসে না ফার্স্ট ক্লাসে ওনাকে ট্রিট করা হয়। মানে উনি কে এরকম এত সুন্দর স্কাল্পচার করছেন। তারপর উনি যখন লন্ডনে গিয়ে এক্সিবিশনে রয়েছেন, ডিউক অফ কনার্ট দেখতে এসছেন, উনি একটা রাউন্ড মার মধ্যে ডিউক অফ কনার্টের মূর্তি উনি বানিয়ে দিয়েছিলেন, এবং তার জন্য ওনাকে লাইটিং স্কাল্পচার উপাধি দেওয়া হয়েছিল, এবং সেটা এখনও পর্যন্ত এখানে কাগজটা দেখলে বুঝতে পারবেন উনি এত ফাস্ট মাটি দিয়ে কাজ করতে পারতেন। মানে 2 সেকেন্ডের মধ্যে একটা ঘোড়ার মুখ থেকে ওটাকে বুলডগের মুখ পরিণত করছেন, বা ম্যাট, মানে যাকে ওই জন্য হয়তো মানে ক্লে ম্যাজিশিয়ান ওনাকে উপাধি দিয়েছিলেন ব্রিটিশরা। মানে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশরা তাকে সেই সম্মানটা দিচ্ছেন, মানে এটা ভারতবর্ষের জন্য অনেকটাই বড় পাওয়া। তারপরে এই ভাস্কর্য শিল্প থেকে দুর্গা প্রতিমা নির্মাণ। তারপর 1924 সালে উনি ফিরে আসেন, এখানে স্টুডিও তৈরি করেন। 1935 উনি 9 বছর 9টা ঠাকুর করেছিলেন, কারণ উনি 9 বছর 9টা ঠাকুর করেছিলেন কুমারটুলির সার্বজনীনের জন্য। এবং 1936 সাল নাগাদ 35 কি 36 এই টাইমের মধ্যে
নেতাজির তত্ত্বাবধানে নেতাজি যতন কুমারটুলি সার্বজনীনের প্রেসিডেন্ট, ওনার তত্ত্বাবধানেতে এই প্রথম উনি একচালা দুর্গা ঠাকুরকে ভেঙে আটচালা করেন। মানে আগে যেমন হচ্ছিল একটা চালির মধ্যে দুর্গা, 8টা চালির লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর দুর্গা, 5টা, আর সিংহ আর অসুর। উনি সিংহ অসুর টোটালটাকে আলাদা আলাদা করে চালি করেছিল। এটাকে বলা হতো আটচালা বা চারচালা। এই চালিতে উনি ভাগ, এই যে চালি প্রথা, এক চালাটাকে যে ভেঙে দেওয়া, চালি প্রথাতে আটচালা চারচালা, এই চালি প্রথা উনি প্রথম তৈরি করেন। এবং প্রথম যখন করেন তখন মানে হিন্দু মানে ব্রাহ্মণরা ওই ঠাকুর পুজো করতে চাননি, কারণ বলেছিলেন যেটা শাস্ত্রসম্মত হয়নি। এবং তার জন্য নেতাজির তত্ত্বাবধানে উনি যত সময় শোভাবাজার রাজবাড়িতে উনি ওনাদের সাথে তর্কে বসেন, এবং তর্কে উনি একটা যুক্তি খারাপ করেন যে মা যখন যুদ্ধ করতে যাবে তাহলে সঙ্গে ছেলে মেয়ে কী করবে, তারা তো একটা সাইডে বা দূরে কোথাও রেখে তবেই তো মা যুদ্ধ করবে। এবং সেই তর্কে ওনাদেরকে পরাজিত করেন, তারপর ওই দুর্গা ঠাকুর পূজিত হয়। আর 1938 সাল নাগাদ তখন সে বছর কুমারটুলিতে পাশাপাশি 2টো দুর্গা পুজো হয়েছিল। এবং নেতাজি যে পুজোর প্রেসিডেন্ট ছিল সেই পুজোর রাত্রিরে পঞ্চমীর রাতে আগুন লেগে যায়, এবং উনি এক রাতের মধ্যে সেই ঠাকুর আবার উনি তৈরি করে দিয়েছিলেন। 9 বছর 9টা ঠাকুর করেছিলেন কুমারটুলি সার্বজনীনের জন্য। টোটাল আমাদের এই স্টুডিওতে 11 বছর ঠাকুর রয়েছে। 9 বছর উনি করেছিলেন, তারপর ওনার ভাইপো মণিপাল, উনি 2 বছর করেছিলেন। একটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি আর ফায়ার ব্রিগেডের পুজো, মানে যেটা আজকে মোহাম্মদ আলী পার্ক। এই 11 বছর ওখানে ঠাকুরের স্টক। তারপর এখন এই মানে এই স্টুডিওতে দুর্গা ঠাকুর তৈরি হয়নি। উনি একটা রাতের মধ্যে মানে পঞ্চমীর দিন উনি ঠাকুর তৈরি করতে শুরু করেছিলেন, এবং ষষ্ঠীর দিন তিনি সেই ঠাকুর কমপ্লিট করে নেতাজির মান রক্ষা করেছিলেন। সেটা কি 8টা চালির এই আলাদা আলাদা এই উনি যে ঠাকুরটা বানিয়েছিলেন সেটা তো পুড়ে গেছিলো, ফলে তো কাঠামোটা ওনার রেডি ছিল। সেই কাঠামোটা তো আমি যতটুকু শোনা কথা বা অভিনয়, প্লাস্টার দিয়ে হোক রং দিয়ে হোক সেইগুলোকে আবার রিপেয়ারিং করে আবার নতুন করে ওটাকে নতুন রূপে, যেমন দুর্গার হাতটা ছিল একরকম, পুড়ে যাওয়ার পর তখন হাতের ড্রয়িং পস্টার পুরোটাই চ্যালেঞ্জিং। এক রাতের মধ্যে টোটাল এটাকে উনি দাঁড় করে দিয়েছিলেন। তো আপনাদের এই স্টুডিওতে আর দুর্গা প্রতিমা নির্মাণ হয়নি, এর কারণ কি? এর কারণ দাদু রাষ্ট্রের দিকে তো উনি নিজেও চেয়েছিলেন যে এই যে ঠাকুর তৈরি হচ্ছে, ভাসান হয়ে যাচ্ছে, এই প্রথার থেকে উনি সরে আসতে চেয়েছিলেন। যদি ঠাকুর তৈরি হয়, তার পরবর্তী হয়েছে যেগুলো মনে করুন পার্মানেন্ট, কোনো বাড়িতে বা কোনো মন্দিরে যখন পুজো হবে একদম পার্মানেন্ট থাকবে, কারণ এই 4 বছরের জন্য পুজো হবে, তারপর এটা ভাসান হয়ে যাবে, আর এটার অস্তিত্ব কী থাকবে তাহলে। সেই জন্যই আমরা এটা থেকে সরে এসেছি। আর এখন দুর্গা ঠাকুর যে ভাবে তৈরি হচ্ছে ওই প্রথায় উনি বিশ্বাস করতেন না, কারণ উনি দেবীকে মানবী রূপে আনতে চেয়েছিলেন। সেই জন্য ওনার দুর্গা ঠাকুরের ছবি দেখলে বুঝতে পারেন দেবীর পোর্ট্রেটের মধ্যে ওই মানবী ব্যাপারটা উনি নিয়ে এসেছেন। কারণ উনি যখন কাজ করেন, যেহেতু ইউরোপ থেকে উনি ঘুরে এসেছেন, ইউরোপীয় ওই শিক্ষা, সেখানে মডেলকে সামনে রেখে নিজের মেয়েকে শাড়ি পরিয়ে সামনে রেখে দাঁড় করিয়ে দুর্গার ওই ড্রয়িং দেখে তবে উনি কাজ করছেন। সিংহর জন্য উনি চিড়িয়াখানায় গিয়ে সিংহর মাটির মডেল স্টাডি করে আনছেন, সেই দেখে সিংহ করছেন। খাটাল থেকে একটা মোষ নিয়ে এসে মোষকে সামনে রেখে সেটাকে দেখে স্টাডি করতেন। পারলে তো উনি কখনোই দুর্গাকে মন গড়া করেননি, মানে দুর্গাকে উনি মানবী রূপে আনতে চেয়েছিলেন। মানে মানবীর মধ্যেই দেবীত্বকে প্রকাশ। একদম দেবী এবং মানবীর যে সম্মিলিত একটা রূপ, যেটাকে আমরা দুর্গাকে আলাদাভাবে কিছু দেখব না, বা যে কোনো প্রতিমাই উনি তৈরি করেছিলেন বা যে কোনো ভাস্কর্যই উনি তৈরি করেছিলেন, এর মানে এটা তো তৎকালীন সময়ে খুব আধুনিক ছিল, চিন্তা ভাবনাটা খুবই আধুনিক ছিল। তো এটার ওনার কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। যে যখন প্রথম যখন করেছিলেন তো যেমন বললে, যেটা বলে না, ব্রাহ্মণরা মানতেই চায়নি, মানে এটা এই দুর্গা ঠাকুর পূজিত হবে না, স্বাস্থ্যসম্মত হয়নি বলে, এবং রীতিমতো পুজো করবে না বলে বেঁকে বসেছিল ব্রাহ্মণরা, এবং ব্রাহ্মণদের সাথে উনি তর্কে বসেছিলেন। এবং এই তর্কে যেটা বললাম, যুক্তি দাঁড় করিয়ে তারপর খণ্ডন করলেন, তারপর ওনারা মানতে বাধ্য হলে এই পুজো স্বাস্থ্যসম্মত এবং চণ্ডী। তিনি একটা বিপ্লব এনেছিলেন বলা যায় ভাস্কর্য। ওই কোথায় ওই সময় ব্রাহ্মণদের এগেনস্টে না গিয়ে যদি না করতে, তাহলে আজকের এই দুর্গা পুজোর এই জায়গাটা কখনো তৈরি হতো না। তর্কে কি মানে বলেছিলেন এমন যেটার কারণে মানতে বাধ্য? স্ট্রং যদি মা যদি যুদ্ধ করতে চান, এবং কোথায় লেখা যায় যুদ্ধতে তার ছেলে মেয়ে তার সঙ্গে থাকবে, তাদেরকে তো উনি এটা দূরে সেফ জায়গায় দাঁড় করে তবে তো উনি একা অসুরের সাথে যুদ্ধ করবেন, এটাই ছিল না সব থেকে বড় যুক্তি। কিন্তু চণ্ডীতে এটা কোথায় লেখা যায় ছেলে মেয়েকে উনি সঙ্গে নিয়ে একসঙ্গে যুদ্ধ করছেন। তো কুমারটুলিতে ওনার একটা অবদান আছে। কুমারটুলি কারণ যেহেতু কুমারটুলি বলতে তখন ছিল মাটির হাড়, তুবড়ির খোল, এইসব তৈরি হতো। আর তখন বনেদি বাড়ির পুজোতে তাদের পেটেন্ট পটুয়া থাকতো, তারা মানে পুজোর আগে তাদের ঠাকুর দালানে গিয়ে, তখন তো বারোয়ারি পুজোর এতটা প্রচলন ছিল না, ফলত যারা এই মাটির ভাড় তৈরি করতো তাদেরকে উনি ট্রেন করলেন এই দুর্গা ঠাকুর বানানোর জন্য। আজকে তার পরবর্তী সময় যেমন জগদীশ পালের ওনারই সব মানে ছাত্র, ওনারই হাতে। উনি যাদেরকে ট্রেন করেছিলেন তাদের কয়েকজনের নাম বলুন যদি। গণেশ পাল, জগদীশ পাল, এরকম অনেক আছে। মানে বাঙালপট্টি যেটা গেলে, বাঙালপট্টি তৈরির পেছনে ওনার বড় অবদান আছে। মানে ওখানে তো
মানে সেই সময় কুমারটুলিতে খুব একটা ঠাকুর নির্মাণে ওরা ছিল না, পূর্ববঙ্গ থেকে যারা এসেছিল বা কৃষ্ণনগর থেকে যারা এসেছিল, দুরকম শিল্পী আমরা পাই। তো তারা মূলত মাটি, তখন তো আর বারোয়ারি পুজোর এতটা প্রচলন ছিল না, ফলত দুর্গা ঠাকুর এত তৈরি হতো না, তখন ম্যাক্সিমাম কুমোরটুলির নামটা ছিল একটা তুবড়ির খোল, মাটির ভাঁড় এইসবের জন্য। কারণ তাদেরকে ট্রেন করে এখন পুরোটাই দুর্গা ঠাকুর ওই এটা তৈরি হয়ে যায়। ছিল তখনও যে ছিল, কিন্তু তারা ছিল পার্টিকুলার বনদি বাড়ির পেটেন্ট পটুয়া, তারা একদম একটা বাড়ির পুজোর জন্য তার একটা করবেন, একসঙ্গে এত ইয়েতে করতেন না। উনি ওই একটাই ঠাকুর করতেন সারা বছর, সেটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন। আপনাদের এই ওনার স্টুডিওটা হেরিটেজ তকমা পায়, তো সেই বিষয়ে কি আপনাদের মানে? না, 2009 সালে এটা হেরিটেজ তকমা দেওয়া হেরিটেজ ইয়েতে, কিন্তু যেটা 9 থেকে 2022 এসে আমরা এই স্টুডিওটাকে রিপেয়ারিং করতে পারি, মানে এটা রেস্টোরেশনের জায়গায় আনতে পারি। 9 থেকে 22 এতটা লড়াইতে পারমিশন, ক্যালকাটা কর্পোরেশনের যে নিয়ম অনুযায়ী পারমিশন পাওয়া না পাওয়া সব কিছু নিয়ে একটা দীর্ঘ লড়াইয়ের পর তারপর এখন স্টুডিওটা গোলপার্ক রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে এবং ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে একটা রেস্টোরেশনের জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ মাঝে আমফান ঝড় এবং এতটাই ক্ষতি হয়েছিল, প্রচুর ওনার কাজ নষ্ট হয়ে গেছে সেখানে। ওনার মানে তখন তো আর এত ফাইবার গ্লাস বা প্লাস্টার ছিল না, ম্যাক্সিমামটা উনি মাটি দিয়ে করতে, সেই মাটির মডেলগুলোকেই রাখা আছে, মানে ওনার হাতের ম্যাক্সিমাম কাজই সব মাটির, ফলত সেই প্রচুর মাটির মূর্তি নষ্ট হয়েছে। আচ্ছা, দুর্গা ঠাকুর ছাড়া ওনার আর বিখ্যাত কিছু ভাস্কর্য? রামকৃষ্ণ ঠাকুর, বেলুর মঠের রামকৃষ্ণ ঠাকুরটা ওনার করা শেষ কাজ, মানে ওটা করে যে বর্ডে তারপরে সেরকম বড় উনি কাজ করতে হতো, ওটাতে করতে উনি মানে মারা যান। ওটা বেলুর মঠের মানে প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর। বেলুর মঠের রামকৃষ্ণ বিগ্রহ, তার নির্মাণের পেছনে যে কাহিনী রয়েছে তা আমরা জেনে নেব। যেটা প্রথমেতে ব্রহ্মানন্দ মহারাজ করেন একটা ঠাকুরের মূর্তি তৈরি করা, যেটা লন্ডনের ইটালির কোনো একজন শিল্পী বানিয়েছিলেন, এবং সেটা ব্রহ্মানন্দ মহারাজ দেখে বলেছিলেন যে এই মূর্তি হয়নি, এটা ঠাকুর কেমন সাহেব হয়ে গেছে, আমাদের গ্রামের এই প্রাণের ঠাকুর হয়নি, সাহেবী ব্যাপারে এসে। তখন গোপেশ্বরবাবু গিয়ে ব্রহ্মানন্দ মহারাজ করেন যে আমাকে একটা ছবি দিন, আমি একটা মাটির মূর্তি বানাচ্ছি। যেহেতু নন্দলাল বসুর বাড়ি এখানে, মাস্টারমশাইয়ের বাড়ি, মানে নন্দলাল বসুর সাক্ষাতেতে উনি বেলুর মঠে গিয়ে উনি বলেন যে আমার একটা ছবি দিন, আমি একটা মাটির মূর্তি বানাচ্ছি, যদি পছন্দ হয় তো নেবেন, না হলে নেবেন না, আমাকে কিছু দিতে হবে না। তার জন্য উনি মূর্তি বানালেন, এবং মাটির মূর্তি বানানোর পর ব্রহ্মানন্দ মহারাজকে অনেক রিকোয়েস্ট করলে একবার এসে দেখে যান। উনি একদিন এলেন এবং এসে উনি যেটা বললেন যে ঠাকুরের পেছন দিকটা হয়নি, যেহেতু পেছন দিকের কোনো ছবি নেই, এবং তারপর উনি যেহেতু কথিত যে ব্রহ্মানন্দ মহারাজের পেছনের দিকের সাথে ঠাকুরকে একদম এক লাগতো, তা উনি মহারাজ ছিলেন আপনি একটু আপনার পিঠটা যদি দেখান। উনি এখানে বসে পিঠটা দেখালেন, মানে আমাকে 2 মিনিট দিন। উনি গিয়ে ওটা কারেকশান করলেন, এবার গিয়ে আপনি দেখুন। তখন ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরকে একটাই বলেছিলেন যে আমি ঠাকুরের মুখ দেখে অ্যাপ্রুভ করতে পারবো না, কারণ আমি ঠাকুরকে এক একবার এক এক রূপে দেখব, অবতার দেখে। তখন যেহেতু উনি ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরকে তেল মাখাতেন শেষ জীবনেতে, ঠাকুরের অ্যানাটমি ওনার মুখস্থ, এবং উনি চোখ বন্ধ করে মাটির মূর্তিটাকে স্পর্শ করলেন, করে বলে আমি সেম অ্যানাটমি আমার হাতে আসছে এবং ওই অ্যানাটমিটাকে আমি ফিল করতে পারছি, ফলে তো এই মূর্তি অ্যাপ্রুভড আর এটাই বসবে। তারপর ওনার শরীর যায়, মাটির মূর্তি থেকে প্লাস্টারের করা, কিন্তু মাটির মূর্তি রাখা সম্ভব না, এবং মাটির মূর্তি তখনকার দিনে করতে সময় লেগেছিল প্রায় 3 থেকে 4 মাস। বলছি এবার 4 মাসের মূর্তি চলাকালীন, এবং প্রত্যেক দিন উনি সকালবেলা এসে দেখেন যে মূর্তির খোলা, প্লাস্টিক খোলা, যে আলুর বস্তাগুলো খোলা। তখন তো আলুর বস্তা দিয়ে চাপা দেওয়া হতো, তখন তো এত প্লাস্টিকের ছিল না। রোজ সকালে সেখানে আলুর বস্তাগুলো খোলা, এবং উনি সকালবেলায় ওনার স্টাফেদেরকে তখন প্রচণ্ড ধমক দিলেন যে রেগুলার এই মূর্তিকে খোলার কী আছে, তো মূর্তিটা তো শুকিয়ে যাবে। এবং সেই রাতেতেই ঠাকুর ওনাকে স্বপ্ন দেন যে তুই আমাকে এমন চাপা দিয়ে রাখিস আমি নিঃশ্বাস নিতে পারি না। তারপর থেকে ওই মূর্তিতে মুখটা খোলা থাকতো, এবং 3 মাস মূর্তি কখনো ওই মাটির মূর্তি কোনোদিন ফেটে যায়নি, নষ্টও হয়নি না। এবং পরবর্তী সময় ওই মাটির মূর্তি থেকে প্লাস্টারে করা হয়, কারণ মাটির মূর্তি থেকে পাথর আসে ইটালি থেকে, ইটালিয়ান মার্বেল, এবং ইটালিয়ান মার্বেলের সেই কাটিং করার জন্য যে সময় লাগবে, তার জন্য ওই পয়েন্ট নেওয়ার জন্য ওই প্লাস্টারের মূর্তি করা যায়। এটা হচ্ছে সেই মূর্তিটা, আর এটার গায়েও এখনও দেখবেন উনি যে সেই পেন্সিলে যে পয়েন্টের দাগ নিয়ে সেই দাগগুলো পর্যন্ত এখনও আছে। এখান থেকে দেখে দেখে তখন ওই মূর্তি তৈরি করে, তারপর ওই মূর্তিতে দাগ বেরোয়, পাথরে যেহেতু দাগ বেরোয়, ভেন্সে দাগ, সেই মূর্তি যায় ইয়েতে আপনার বেনারসে বসেছে। তার পরবর্তী সময় আবার পাথরে নিয়ে আবার একটা মূর্তি করায়, সেই মূর্তি বেলুর মঠে বসে, আর সেটার উদ্বোধন করেন যত সময় বিজ্ঞান মহারাজ। তার মাঝে 2জন মহারাজের দেহ চলে যায়, ব্রহ্মানন্দ মহারাজ আর আরেকজনের নামটাই
উনি অর্ডারটা যত সময় 1900 টোটাল ওনার 4-5 বছর লেগেছিল করতে। নন্দলাল বসুর সাথে কি ওনার কোনো মানে ছিল, যাতায়াত ছিল, বা ওই সময়টা কি ওনার? তখন তো এই স্টুডিওতে যাতায়াত রাজা মহারাজদেরও তখন অনেকেই আসছেন, দারবাঙার মহারাজ, ময়ূরভঞ্জের মহারাজ, তারাও এসছেন। তারা এখানে বসে লাইভ সিটিং দিয়ে তারা নিজেদের মূর্তি বানিয়েছেন পরবর্তী সময়ে। আপনাদের পরবর্তী মানে প্রজন্ম, মানে ওনার পরবর্তী প্রজন্মের কথা একটু বলুন। আপনার বাবা, আপনি কি করে, কার কাছ থেকে কাজ? বাবা তো মানে 12 বছর বয়সে দাদুকে হারান, বাবাকে হারান। মানে দাদু খুব অল্প বয়সে মারা যান, মাত্র 44 বছর বয়সে। ভারত ব্যোমকেশ পাল। আর মারলো তো 12 বছর বয়সে উনি, তারপর ওই পিসমশা মানে উনি ওনার ভাইপো, যে বড় ভাই মণিপালকে উনি তৈরি করেছিলেন। তার পরবর্তী সময় বাবা মণিপালের কাছ থেকে কাজ শেখা, তারপর আমি যখন বাবা পিসমশা এনাদের থেকে কাজ। মানে আপনি মূলত বাবার কাছ থেকে কাজ শিখেছেন? পড়াশোনা এডুকেশন গভর্নমেন্ট আর্ট কলেজে একটা ডিগ্রি পেতে হয়, সেই ডিগ্রিটা রয়েছে, কিন্তু শেখাটা বাড়িতে স্টুডিওতে। উনি কি মানে গোপেশ্বর পাল কি কখনো আর্ট কলেজে গিয়েছিলেন? উনি সেলফ টট। আর আপনাদের এই স্টুডিওতে বর্তমানে হেরিটেজ পাওয়ার পর কি সুবিধা, এই রক্ষণাবেক্ষণের কাজে বর্তমানে কি সুবিধা অসুবিধাগুলো আমি সুবিধা দেখুন সেরকম কিছু নেই, শুধু পারমিশন নাও, আমাদের পারমিশন ছাড়া আমি একটা পেরেকও পুঁততে পারবো না, এরকম একটা শুধু নিয়ম তৈরি করা আছে, কিন্তু রক্ষণাবেক্ষণ টোটালটা আমাকে নিজেকেই করতে হয়। মানে কিন্তু কোনো ড্যামেজ Dam- না আপনি যেন হাত দিতে পারেন? হাত হয়েছে আমাদেরকে ইনফর্ম করতে হয় করে, কিন্তু যেটা মেজর ড্যামেজ সুদীর্ঘ process। সুদীর্ঘ প্রসেস, আবার যাতে যতটা মিনিমাম হয় আমরা করে নিতে পারি। কিন্তু আশপাশে যেটা মানে যখন স্টুডিও যেভাবে প্ল্যানিং করে তৈরি করা ছিল, এবং পরবর্তী সময় যা হয় হেরিটেজ ডিক্লেয়ার পরে এর আশেপাশে যেভাবে বাড়ি আর জগৎ তৈরি হয়েছে, তার জন্য আমাদের এই কাজ করতে একটু তো অসুবিধা হয়। কারণ এই স্টুডিওর আপনি যদি দেখেন, এটা একটা ডে লাইট, যেটা উনি রাধা স্টুডিও ভিজিট করে উনি করেছিলেন। মানে দিনের বেলায় স্টুডিওর ভেতরেতে আমাদের কোনো লাইট জ্বালতে না, যেটা অ্যাকচুয়ালি প্রপার স্কাল্পচার করা যায়, যে লাইটিং দেয় সেই লাইটিং। কিন্তু আশপাশে যেভাবে মানে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, ফলে সেই লাইট অন্ধকার এটা স্পেসটা তৈরি হচ্ছে। যেখানে ওনার যখন জায়গা 1972 সালে বাবা পিসমশাই যখন এই পরবর্তী সময় জায়গা কেনে, এবং সেখানেতে আমাদের প্ল্যানিংয়ে যেটা জায়গা ছিল আমার বাড়ির ব্যাক সাইডে, যেখান থেকে মনে করেন বড় মূর্তি বেরোনো, বা এখানে 17 ফিট জায়গা, সেটা আস্তে আস্তে হয়তো 5 ফিট বা 10 ফিট এসে দাঁড়িয়েছে, 5 ফিট কি 8 ফিট এসে। মানে এইভাবে এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। কিন্তু এটা হেরিটেজ ডিক্লেয়ার, কিন্তু হেরিটেজের যে ল, সেই ল কেউ মানে না। এবার আমরা ঘুরে দেখব একটু স্টুডিওটি, আসুন সাথে থাকবেন। এই যে টোটালটা দেখছেন, এটা হচ্ছে কৃষ্ণনগরের ওনার থাকাকালীন যে ফল, এগুলো সব ওনার প্র্যাকটিস আছে, এই ফিগার এগুলো শোনেন। এবং এই যে দেখছেন রাধাকৃষ্ণটা, এটা উনি পরবর্তী সময় ইউরোপ থেকে ফিরে আসা পারেন, কারণ এখানে ওনার অ্যানাটমির মধ্যে দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান স্ট্রাকচার কতটা ব্যাংক, কিন্তু মুখের দিক থেকে আমাদের ইন্ডিয়ান ফিলোসফিটাও রয়েছে, মানে ইন্ডো ওয়েস্টার্ন যে ব্লেন্ড উনি প্রথম এই স্কাল্পচারের মধ্যে নিয়ে আসেন। মানে উনি মূলত দেবদেবী মানুষের থেকে আলাদাভাবে উনি এটা উনি কখনো ভাবতেন। এটা পুরো যখন কৃষ্ণনগরে থাকতেন। হ্যাঁ। আর এটা কি সরস্বতী? সরস্বতী, এটা ওনারই করা। এখানে যেমন রয়েছে, এটা ব্রিটিশরা যে সার্টিফিকেটটা দিয়েছিল, গোল্ড মেডেল যেটা পেয়েছে 1924-এর, সেটা। আর ওই যে ওয়ান্ডার ব্রাদার্সে যেটা ওনাকে আর্টিকেলটা, যেখানে উনি লাইটিং স্টারটার উপাধিটা হয়েছিল। আর এইখানে যে ছবিটা আছে, যেটা ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনের ইয়েতে। আর এটা উনি যখন রাধা স্টুডিও ভিজিট করেছিলেন, ওই সব একসাথে একটা গ্রুপ ছবি। রাধা স্টুডিওটার অনুকরণেই উনি এই স্টুডিওটা তৈরি। স্টুডিও লাইট আমি ভেতরে ঢুকলে বুঝতে পারি। এই যে দেখছেন, এইগুলো হচ্ছে ওনার আগে যে দুর্গা ঠাকুর করার আগে উনি ছোট মিনি মডেল বানাতেন, মার্কেট বলা হয়। সেই মার্কেটগুলো আছে, ওই 9 বছরের 9টা মার্কেট আছে, আর দুটো ওনার পরবর্তী সময়। এখানে দেখুন প্রচুর সিংহের দেখবেন ছোটো ছোটো স্কাল্পচার আছে, যেগুলো উনি ওই চিড়িয়াখানা থেকে ওই মাটি নিয়ে ওইগুলো স্টাডি করে এসে তারপর উনি দুর্গার সিংহ বানাতেন। আর দুর্গার এখানে স্ট্রাকচারটাও তো দেখছি যথেষ্ট মানে এখনের থেকেও কিছুটা মানে আলাদা। মানে ওনার ছবি, কাজের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন ওখানে তো। কারণ ওইখানে যেমন ফটো যে দুর্গা ঠাকুরের মেকিং এর সময় ওই যে উনি মডেল সামনে রেখে কাজ করছেন, টোটালটা প্রচুর লোক আসছেন না দেখতে, তখন তো প্রচুর মানে মানে ভিড় হয়ে যায়। নেতাজি যখন আসতেন, নেতাজির সাথে তো প্রচুর সঙ্গে তো লোক আসতোই। মানে উনি গান্ধীজিকেও সামনে রেখে কাজ করেছেন। যেমন যখন আমি যতটুকু শুনেছি, এখানে একটা ছবি আছে, এই যে চিত্তরঞ্জন দাস মারা যান,
কেওড়াতলা শ্মশানের চিত্রঞ্জন দাহ করার সময় উনি এসেছিলেন, তখন উনি একতাল মাটি নিয়ে গিয়ে সামনে বসে মাটি দিয়ে ওনার পোর্ট্রেটটা বানাচ্ছে, আর পেছন দিকে ছাতার তলায় গান্ধীজিকে দেখো মানে করেছিলেন। খুব দ্রুততার সাথে, খুব ফাস্ট কাজ, মানে ওই জন্যই কি ওনাকে লাইটনিং Lightning স্কাল্পচার sculptor বলা বলা হতো, মানে খুব ক্ষিপ্রতার সাথে উনি কাজ করতে পারেন। আর এই যেমন পিসি রায়ের মূর্তি, উনি লাইফ, আর এদিকে তার পাশেরটা হচ্ছে মূর্তি। আচ্ছা, হ্যাঁ, প্রফুল্লচন্দ্র রায়। তবে আমার এইটা যেমন ওল্ড স্টুডিও স্ট্রাকচারটা যেটা ছিল, যেমন এই যে দেখছেন না, এইটা হচ্ছে 1924 পুরো ওল্ড স্ট্রাকচারটা। আচ্ছা, এটা পুরোটাই মানে কাঠের, উপর থেকে যাতে লাইটটা আসে। লাইটটা আসে, দেখুন আমাদের দিনের বেলায় কোনো স্টুডিওর ভেতর লাইট জ্বালতে হয় না। সাংঘাতিক। আর এই যে স্ট্রাকচারটাই পুরোটা এখনো পুরোনো, কিন্তু এটার উপর দিয়ে পরবর্তী একটা নতুন স্ট্রাকচার হয় যাতে এই পুরোনো স্ট্রাকচারটা ড্যামেজ না হয়। হ্যাঁ, এটা একটা খুব ভালো, মানে ওই যে দেখেন ওটা আমাদের হচ্ছে ফটোগ্রাফ, পুরোনো স্টুডিওটার ফটোগ্রাফ, এটা একটা স্টাফেদের সাথে সবাই কিনে একটা গ্রুপ ছবি, সেই তৎকালীন তখনকার যে সহকারী ছিল। হ্যাঁ। বাহ। আর উনি স্বামীজির কাজ করেছেন না, কোনো মূর্তি? উনি স্বামীজির মূর্তি করেন। আচ্ছা, এগুলো কি সবই ওনার মানে? হ্যাঁ, এইগুলো ম্যাক্সিমামটা ওনার করেন। যেমন এখানে আনন্দময়ীমার মূর্তি, যেটা আনন্দময়ীমাকে নিজেই সামনে রেখে এসেছেন, দেখে অ্যাপ্রুভ করেছেন। নোনা বাবা এর সামনে করে রয়েছে, এইগুলো ওনার। তাদের তখন স্কাল্পচার বলতে ম্যাক্সিমামটা কমিশন ওয়ার্কের কাজ। আচ্ছা, সেরকম ভালো তো উনি সেম ওই কাজটাই উনি করতেন। ওনার দুর্গা, ওই নবছর নটা নটি দুর্গা যে করেছিল। আর এটা 1938, যেটা হচ্ছে পুড়ে যাওয়ার আগে, এটা এই স্টুডিওতে যখন বানানো হচ্ছে। মানে ওইখানে ওই ছবিগুলো দেখবেন, এই দেখুন চালি যেটা বলছিলাম, দেখুন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সব আলাদা আলাদা এক একটা চালিতে। এই যে এক চালার প্রথা ভেঙে দেওয়া, এটা উনি ওনার মতো অত ফাস্ট ওই কাজের টেম্পারমেন্ট যে দুর্গার মুখগুলো, সেই দুর্গার মুখও তো মনে হয় আর ছাঁচে করতেন না, টোটাল জিনিসটা নিজের হাতে বানাতেন। উনি 9 বছর 9টা দুর্গার মুখই আলাদা আলাদা। এখন অনেক থিমের পুজো হয়, সাবেকি পুজো হয়, কিন্তু ওনার মূর্তির মধ্যে সাবেকি বা থিম কোনোটাই যেন প্রকাশ পায় না। ওনার স্বকীয়তা একেবারে মানবী রূপে করবেন, এই মানবী প্রক্রিয়াটাকে নিয়েছে, তার অ্যানাটমি, তার সমস্ত কিছু দিক থেকে। মানে আমার এখানে একটা ছবিতে যেমন আছে, একটা সিংহ যখন এসে এই যে ঝাঁপিয়ে পড়ে, এবং এটা উনি স্টাডি করার জন্য উনি মানে মাংস নিয়ে যেতেন, চিড়িয়াখানাতে ছুঁড়েছেন, সিংহটা যে ঝাঁপিয়ে এসে মাংসটা নিচ্ছে, এটাকে উনি আগে স্টাডি করেছেন হোল্ডারটা, তারপর উনি দুর্গাতে করেছেন। এবং লক্ষ্মী সরস্বতীও যথেষ্ট মানে আধুনিক। এইখানে যেমন একটা সিংহ এসে যখন মাংসটা খাচ্ছে, সে কিরম ভাবে এই যে পা দিয়ে দাঁড়াচ্ছে, সেটাকে উনি আগে স্টাডি করছেন। তারপর অনন্য সুন্দর মুখ দুর্গা ঠাকুরের। আচ্ছা, উনি দেহদান কবে? 1944। 1944, তার সেই বছরই কি শেষ মানে করেছিলেন? সেই বছর পৌষ মাস উনি দেহ রাখেন। আপনারা কেন কোনো সময় অর্ডার পাননি? যে আসেনি যে তা না, এসে আমরা আর করিনি, মানে আপনারা সেই রীতিটা বন্ধ করে দিয়ে যান বলে গিয়েছিলেন, এবং ওটাই উনি হয়তো শেষই করতেন হয়তো। তারপর আর ওনার ভাইকে 2 বছর করেছিলেন, ওই একটা সিমলা ব্যাংক সমিতি, আর একটা উপরে দুটো। হ্যাঁ, আচ্ছা, বর্তমান প্রজন্ম আপনি ওনার, আপনার কিছু কাজ দেখবো। হ্যাঁ, এই তো চলছে একটু এখানে সব। বাহ, অপূর্ব। এটা সম্পূর্ণভাবে আপনার মানে অপূর্ব সুন্দর। তো যে খুব রিস্কে আছে না, যে মানে তাও এখন একটা নষ্ট হচ্ছে না, জিনিসটা রয়েছে। আপনি ওল স্ট্রাকচার দেখলেন, এই পোর্শনটা যা নষ্ট হয়েছিল, এখানে ওনার প্রচুর কাজ ছিল বড় বড়, সেগুলো সব ভেঙে গেছে। সে তো আগামীতেও হতে পারে। আপনার এটার জন্য মানে কি কোনো সরকারের কাছে এটা এর বাইরে আমি কিছু করতে পারবো না, যেহেতু এটা হেরিটেজ রয়েছে, আমাকে বলতে সেম জিনিসটাই না, সেটা আপনি কোনো আবেদন করবেন কি করা উচিত, কি করলে এটা আরো উন্নত হবে বলতে গেলে, সেটা পিডব্লিউ থেকে যেটা আমাকে বলেছিল, টোটালটাকে ভেঙে ফেলে দিয়ে নতুন করে তৈরি করা, সেটা করা সম্ভব না। সেটা যেন আমি টোটালি পিডব্লিউডি হেরিটেজ যেটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, টোটালি যাতে কাজ হবে না। ওই জন্য তো আমরা পিডব্লিউডি কে দিয়ে আমরা করালাম না, লাস্টে গোলপাক মিশনকে নিলে, ওরা একই জিনিসটাকে রেখে একটা জায়গায় স্টেবল করা। যেমন ওই যেমন দেখছি, এটা ওনার বড় মূর্তি ছিল, জাস্ট মূর্তিটা ভেঙে শুধু মুখটুকুকে বাঁচিয়ে রাখা আছে, সিমেন্টের করা। সাংঘাতিক ক্ষতি। যেমন ওই যে দেখছেন মূর্তিটা পেছন থেকে ফোনে, ওটা স্যার আর.এন. মুখার্জি, এই কাজটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে আছে। স্যার আর.এন. মুখার্জি যিনি ছিলেন ইঞ্জিনিয়ার, মার্টিন মান কোম্পানির, ওনার এই মূর্তিটা আছে ভিক্টোরিয়ার ভেতরে, এটা স্টোনে করা।
মানে এইটা রেখে যাতে এগুলো কোনো রকম কোনো বড় ঝড় বা কিছু হলে উপর থেকে পড়ে না যায়, এই ধরনের সেই প্রোটেকশন আমার করা আছে। আচ্ছা, সেই প্রোটেকশনটা আমার দেওয়া করা আছে। মানে এটাকে এমন ভাবে র‍্যাকের মধ্যে ফিট করা আছে পড়ে যাবে না কেউ। এটা তো বামদেব ওনার কাজ? না, এটা এর পরবর্তী সময়। আচ্ছা, এইভাবেই রাখতে হবে। তখন তো আর প্লাস্টার বা কিছু ছিল না, মাটি দিয়ে উনি করে গেছিলেন, এইখানে যে এইভাবেই রাখা হয়েছে, ভেতরে খড় হবে ওইভাবেই রাখা হয়েছে। আমার কাছ থেকে দেখুন ওনার হাতের একেবারে মাটির কাজ একদম খোলা রয়েছে স্টুডিওতে, কারণ এটাকে ভেতরে রাখা সম্ভব নয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন খড়, মাটি কিছুটা খসে পড়েছে, আর অদ্ভুত সুন্দর শিবের মুখ। দেখুন পাশ্চাত্য শিল্পধারার সাথে ভারতীয় শিল্পধারার কি অনন্য সংমিশ্রণ, যেখানে কোথাও গিয়ে ভারতীয় শিল্পধারার যে আবেগ তা খণ্ডিত হয়নি, আবার পাশ্চাত্য শিল্পধারার যে আধুনিকীকরণ সেটাও কিন্তু বজায় রয়েছে। আর তার শিল্পধারার মধ্যে অভিজিৎ বাবু যেটা বললেন এবং আমরাও যেটা দেখে বুঝতে পারছি, সেটা হচ্ছে ঈশ্বর কোনো এক কল্পনা নয় তার কাছে। ঈশ্বর কোথাও যেন আমাদের চারপাশে হেঁটে চলে বেড়ানো যে মানুষ বা মানবী তাদেরই রূপ। অপূর্ব সুন্দর এই শিবের মূর্তি দেখলে যেন গায়ে কাঁটা দেয়। এটি তার হাতের স্পর্শ একেবারে এখানে রয়েছে, আমরা একটু ছুঁয়ে দেখতে পারি তার হাতে স্পর্শের কাজ। এবং আরেকটি জিনিস অভিজিৎ বাবু বললেন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই পুরো যে স্টুডিও, আমরা স্টুডিওতে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের কি মনে হচ্ছে কোনো লাইট জ্বলছে? না, রদার স্টুডিওর অনুকরণে তিনি যখন লন্ডন থেকে ফেরেন তখন এই স্টুডিওটি তিনি নির্মাণ করেন। বর্তমানেও আশেপাশে কত বাড়িঘর হয়ে গেছে, কত ব্লকেজ সৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যেও কোথাও এই স্টুডিওতে আলাদাভাবে ইলেকট্রিক লাইটের ব্যবহার হচ্ছে না। প্রাকৃতিক আলোতে আলোকিত এই স্টুডিও, অদ্ভুত সুন্দর। সব থেকে বড় যেটা আমরা দেখতে পেলাম, গোপেশ্বর পাল সেই সময় স্বাধীনতার পূর্ববর্তী যুগে দাঁড়িয়েও কিন্তু এতটা আধুনিক ছিলেন, এতটা এগিয়ে ছিলেন তার সময়ের থেকে, সেটা কিন্তু সত্যি আমাদের আশ্চর্য করে। ঢুকবো না, অদ্ভুত, মানে গায়ে কাটা। এখন যে দেখে আলোর যে পকেট গুলো আছে না করা, মানে স্ট্রাকচারটা নষ্ট হয়ে যেত। আমি পকেটের মেজারমেন্ট সেম জায়গায় সেখানেই রাখা আছে, যেখানে যেখানে উনি মেজারমেন্ট করে গেছিলেন। কারণ আপনি যদি এখানে সূর্যটা কিন্তু আমাদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে যাবে, কিন্তু আমার লাইটটা কিন্তু এরকম স্টে থাকবে, লাইটে চেঞ্জ হবে। মানে অদ্ভুত, মানে একটা আর্কিটেকচারেরও অদ্ভুত ব্যাপারটা কি, আমাদের যে মূর্তি করার ক্ষেত্রে আলোটা যদি এদিক থেকে এদিকে অটোমেটিক্যালি অ্যানাটমি চেঞ্জ হয়ে যায়। কেন আলোটাকে এমন ভাবেই করা, সূর্য ঘুরে যেতে পারে কিন্তু আমার লাইটটা এই পোর্ট্রেটে সেম থাকবে। এটা কি উনি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করেছিলেন নাকি উনি ভিজিট করে উনি টোটালটা নিজে প্ল্যানিং করে উনি বানিয়েছিলেন? মানে তখন তো দেখুন এই কাঠের খুঁটি ছিল, এই যে কাঠের খুঁটিগুলো পোস্টিং করা আছে, এগুলোকে আমি ভাঙিনি সেই সময়। মানে তারপর পরবর্তী সময় আয়রন স্ট্রাকচার দিয়ে এটাকে করা হয়েছে। কিন্তু আলোর পকেট যেমন এটাই ওনার হাতে করা, ওইখানে দুখানা পকেট, এর ওপরে এরকম দুখানা পকেট, যেখানে সূর্য মুভ করবে কিন্তু লাইটটা আমার স্ট্যাচুর ক্ষেত্রে সেম থাকবে। অদ্ভুত, মানে যেটা অ্যাকচুয়ালি স্কাল্পচার করা। এই স্টুডিওটি একটি বিস্ময় বলা যায়। মানে সেই সময় দাঁড়িয়ে কোনো ইঞ্জিনিয়ার ছাড়া তিনি নিজে দেখে এসে যে স্টুডিওটি তৈরি করেছেন, বলা হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্যর দিক পরিবর্তন যখন হচ্ছে, কিন্তু তার যে সূর্য রশ্মি, কারণ আমরা জানি ভাস্কর্য শিল্পে স্কাল্পটাররা কাজ করেন, তখন সূর্যের আলো একদিক থেকে অন্যদিকে চলে গেলে সেটি অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু তিনি এমনভাবে স্টুডিওটি তৈরি করেছেন যে সূর্যের আলো কিন্তু একেবারে সকাল থেকে সন্ধে বা বিকেল পর্যন্ত একইভাবে কোন একটি মূর্তি তৈরি করার সময় তার যেদিকে আলো সকালবেলা পড়ছে সেদিকেই সন্ধ্যেবেলাও এই একই দিকে আলো আসছে। তার এই স্টুডিওটিও কিন্তু তার ভাস্কর্যের মতোই বিস্ময় সৃষ্টি করে। না না, আপনি যদি বিকেল 4টার সময় আসেন না, এরকমই অদ্ভুত। তাই তো ভুল বলছেন, এটা ওনার শেষ কাজ। এটা কি করছিলেন উনি? এটা যত সম্ভব আমি রবীন্দ্রনাথ ঠাকুরটা করার, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করার সিমেন্ট দিয়ে। আচ্ছা, এটা ওনার শেষ। রবীন্দ্রনাথের সাথে ওনার কোনো সাক্ষাৎ হয়েছিল, কোনো কিছু? ওনার সম্বন্ধে উল্লেখযোগ্য বই কি পেতে পারি আমরা? উনি কি একজন ভাস্কর হিসেবে তার যে মর্যাদা পাওয়া দরকার, যে সম্মান পাওয়া দরকার, সেটা কি উনি পেয়েছিলেন?
উনি ওনার কাজটুকু করে যেতে পারবো, এটুকুই ওনার হাত থেকে বড় সম্মান। তার থেকে না, যদি আজকে যেতে দেরি যে হারে যদি রেপুটেশন না সেটা উনি পাননি। কারণ যেটা হয়েছে বাড়ির পাশে একটা ফলক লাগানো হয়েছে বা একটা রাস্তার নামের নামকরণ হয়েছে, এইটুকুই উনি পেয়েছেন। এর থেকে বেশি ওনার যে পপুলার হওয়া দরকার সেটা উনি পাননি। কারণ আজকে দুর্গাপুজোর যে থিমের পুজো বা যার জন্য দুর্গাপুজো যে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ হয়েছে, কিন্তু যা শুরুটা করেছিলেন কিন্তু ওনার হাতে। মানে তৎকালীন ব্রাহ্মণদের এগেনস্টে গিয়ে ওনাকে এক ঘরে, মানে রীতিমতো সেই পুজো করে এক ঘরে হতে হয়েছে, নিজের ছেলেকে পর্যন্ত কোলে নিতে পারেনি, তাহলে জাত চলে যাবে। মানে কালাপানি পার হয়েছিলেন বলে, মানে এই ছিল বাড়ি, এই ছিল স্টুডিও। মানে তখন তো এটা ভাড়া বাড়ি, নিচের একতলার ঘরে থাকতে। মানে আমি শুনেছি, মানে এই পাশে বসে ওনাকে রীতিমতো সেই ব্রাহ্মণদের কাছে সাধ্য যোগ্য করে গঙ্গার থেকে এসে তারপর ওনাকে বাড়িতে ঢুকতে হয়েছিল, বিশুদ্ধিকরণ করে যাতে উঠতে হয়েছিল। ব্রাহ্মণদের ব্রাহ্মণ্য ভোজন সমস্ত কিছু করি। সেই সময় দাঁড়িয়ে ওনার এই আধুনিক চিন্তা ভাবনা সত্যি যুগান্তকারী। তাহলে আজকে উনি ওই স্ট্রাগলটা না করলে আজকে এই দুর্গা ঠাকুর তৈরি হতো না, বা কুমারটুলি তৈরি হতো না, বা কুমারটুলির যে থিমের দুর্গা বা আজকে যে পুজোর প্রচলন সেটাও হতো না। এটা হচ্ছে আমরা যে ভাস্কর্য শিল্প বা আর্টকে, আপনারা আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছে, এখনো কোথাও প্রতিমা শিল্পকে, আমি অন্যান্য ভাস্কর্য শিল্পের কথা বলছি না, প্রতিমা শিল্পকে কোথাও গিয়ে একটা কি আপনার মনে হয় যে মূল ধারার যে আর্ট, সেই আর্টিস্টের যে সম্মান বা মূল ধারার যে স্কাল্পটার তাদের যে সম্মান, তার থেকে প্রতিমা শিল্পীদের কি একটু আলাদা হবে? চিরটাকালি এখনো আলাদা করে দেখা হয় ওটা, কারণ ওটা পার্টিকুলার প্রতিমা শিল্পী করে, কারণ ওটা পুজোর ওরিয়েন্টেড, এটা এখন হিসাবে সেটা দেখা হয়। হ্যাঁ, এখনো কোথাও গিয়ে সেই প্রতিমা, সেই কারণে কি উনি মানে বলতে পারেন ওই জন্যই 4 দিনের পুজো করে সেই প্রতিমা ভাসান হয়ে যাবে সেটা তো উনি বিশ্বাস করতেন না, এবং উনি বন্ধ করে দিতে চেয়েছিলেন, এবং উনি বলেও গেছিলেন সেটা। পরবর্তী সময় ওনার মণিপাল ভাইপো এবং বাবা ছোট ছিলেন, ওনাদেরকে বলেছিলেন অন্তত এই দুর্গা পুজোটা আর করিস, দুর্গা ঠাকুরটার মানাস না, করবি, করলে যেটা পার্মানেন্ট। যেমন পরবর্তী সময় হয়েছে, যেমন কালী ঠাকুর তৈরি হয়েছে বা দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, যেমন দিল্লির চিত্তরঞ্জন পার্কে যে কালী ঠাকুর ভঞ্জের, ওটা এখান থেকে তৈরি হয়েছে। দুর্গা কালী তৈরি হয়েছে কিন্তু পার্মানেন্ট কোনো একটা জায়গায়, মানে 4 দিনের পুজো হবে তারপর ওটা গঙ্গায় ভাসানো হয়ে যাবে, এটার জন্য আর কোনো ঠাকুর হবে। মানে শিল্পটা এতটাই তার প্রাণের কাছে ছিল যে ওটা ভাসানো হয়ে যাচ্ছে, উনি সেটা দেখতে পারতেন না। আমরা কথা বললাম অভিজিৎ বাবুর সাথে। আশা করি আপনাদের আজকে এই গোপেশ্বর পালের স্টুডিও কিংবদন্তি, এবং শুধু কিংবদন্তি তো অবশ্যই, এবং সব থেকে বড় আমরা অভিজিৎ বাবুর কথা শুনে এবং এই স্টুডিওর ওনার কাজ দেখে ওনার সম্বন্ধে জেনে যেটা বুঝলাম, উনি কিন্তু ওনার সময়ের থেকে অনেক অনেক এগিয়ে ছিলেন। যে আধুনিকতাকে এখনো কিন্তু তার উত্তরসূরি সেরকম ভাবে সত্যি খুঁজে পাওয়া দুষ্কর। এখনো পর্যন্ত তাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বর্তমান কে আছে আমি বলতে পারবো না। আপনাদের যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার থেকেও বড় কথা, তার স্টুডিও ঘুরে যে দেখলাম, স্টুডিওটাও একটা বিষয় আপনাদের জানালাম। এবং বর্তমান যার যে প্রজন্ম অভিজিৎ পাল, তিনিও কিন্তু যথেষ্ট আবেগ দিয়ে তার দাদুর কাজকে রক্ষণাবেক্ষণ করছেন। তার স্টুডিওকে তিনি, দাদুর আমলের যে স্টুডিও, সেই স্টুডিওকে তিনি কোনোভাবেই কম্প্রোমাইজ করেননি যে সেই স্টুডিওটা নষ্ট করে নতুনভাবে কিছু করা হোক। তার প্রত্যেকটি মাটির কাজ, তার প্রত্যেকটি কাঠের বিম যেগুলো রয়েছে, সেইগুলো যতটা রাখা সম্ভব তিনি কিন্তু রেখেছেন। আমফান ঝড়ে তার বহু কাজের ক্ষতি হয়েছে, তবুও আমরা আজও পর্যন্ত তার স্টুডিওতে এসে যে তার কাজগুলো দেখতে পাই, তার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে তার সুযোগ্য উত্তরসূরি অভিজিৎ বাবুকে। অভিজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমরা বুঝতে পারি আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি এখনো পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।